আমরা এবার ঢুকব এনার্জি, চিন্তা আর বাস্তবতার গভীর সংযোগে। তুমি কি খেয়াল করেছ, সবচেয়ে বড় ক্ষতটা কেউ দেখে না, কারণ সেটা ভেতরে হয়। মানুষ বাইরে থেকে ভেঙে পড়ে না, সে ভাঙে নীরবে, অপেক্ষার মধ্যে, অপ্রাপ্তির মধ্যে আর অস্বীকৃত সত্যের ভিতরে। সবাই ভাবে ও তো ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে সে নিজের সাথেই লড়ছে। কোর সাইকোলজিক্যাল ইনসাইট সম্বন্ধে দ্য বডি কিপস দ্য স্কোরে ব্যাসেন ভ্যান্ডার কল্ক বলেন, ট্রমা শুধু মনে থাকে না, শরীরেও থেকে যায়। অর্থাৎ যে কথা তুমি কাউকে বলনি, যে কান্নাটা আটকে রেখেছ, সেটা একদিন আচরণে, রাগে অথবা দূরত্বে প্রকাশ পায়। তুমি হয়তো ভাবছ, আমি তো ভুলে গেছি, কিন্তু তোমার অবচেতন ভুলে যায়নি। ফিলোসফিক্যাল লেয়ারের ক্ষেত্রে সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হল যখন তুমি নিজের কষ্টকেই ছোট করে দেখো। তুমি কি সত্যি নিরাপদ আছো, নাকি শুধু পরিচিত জায়গায় আছে বলে নিরাপদ মনে হচ্ছে? কারণ একটা জিনিস বুঝে নাও, পরিচিত মানেই নিরাপদ না। অনেক সময় পরিচিত মানেই আটকে থাকা। কমফর্ট জোন কিভাবে কাজ করে? কমফর্ট জোন মানে যেখানে তোমার অনিশ্চয়তা কম, কিন্তু সেখানে উন্নতিও কম। মাইন্ডসেটে ক্যারল ডোয়েক বলেন, যাদের ফিক্সড মাইন্ডসেট থাকে তারা এমন পরিস্থিতি বেছে নেয় যেখানে তারা ব্যর্থ হওয়ার ঝুঁকিতে পড়বে না। কেন? কারণ তারা নিজেদের পরিচয়কে রক্ষা করতে চায়। কিন্তু সমস্যা হল, নিজেকে রক্ষা করতে গিয়ে তারা নিজেদের বাড়তে দেয় না। একে বলে সাইকোলজিক্যাল ব্রেকডাউন। বর্তমান বাস্তব জীবনে দেখা যায়, একজন ছেলে 5 বছর ধরে একই চাকরিতে আছে। সে জানে তার স্কিল বাড়ছে না, সে জানে সে বেশি কিছু করতে পারত, তবুও সে থাকে। কেন? এখানে অন্তত নিশ্চিত বেতন আছে। কারণ তখন তুমি নিজের সাথেই বিশ্বাসঘাতকতা করো। নিজেকে বোঝা মানে দুর্বল হওয়া নয়, নিজেকে না বোঝাই হল ধ্বংসের শুরু। মনে রেখো, ভেতরের ক্ষত যদি সারাও না, তাহলে সেটা চরিত্র হয়ে যায়। আর চরিত্র একবার বদলে গেলে জীবনও বদলে যায়। চলো, এবার আমরা দেখব কিভাবে মানুষ নিজের অচেতন ক্ষত দিয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করে ফেলে। তুমি কি জানো, তোমার ভবিষ্যৎটা তৈরি হচ্ছে আজকের সিদ্ধান্তে নয়, তোমার অচেতন ক্ষত দিয়ে। ইমোশনাল বিল্ড কিভাবে হয়? যে মানুষটা তোমাকে কষ্ট দিয়েছিল, তুমি হয়তো তাকে ভুলে গেছ, কিন্তু তার তৈরি করা ভয় আজও তোমার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করছে। তাই তুমি বিশ্বাস করতে ভয় পাও, ভালোবাসতে ভয় পাও, ঝুঁকি নিতে ভয় পাও। কোর সাইকোলজিক্যাল ইনসাইট ব্যাখ্যা করতে গিয়ে অ্যাটমিক হ্যাবিটসে জেমস ক্লিয়ার বলেন, আমাদের পরিচয় আমাদের অভ্যাস তৈরি করে। কিন্তু একটা প্রশ্ন আছে, তোমার পরিচয়টা তৈরি হয়েছে কি দিয়ে? যদি তোমার পরিচয় দাঁড়ায় আমি যথেষ্ট নই, আমি সব সময় হারি, আমি কাউকে বিশ্বাস করতে পারি না, তাহলে তোমার অভ্যাসও সেই অনুযায়ী তৈরি হবে, আর অভ্যাসই ভবিষ্যৎ বানায়। ফিলোসফিক্যাল লেয়ার যদি দেখা হয়, অচেতন ক্ষত সবচেয়ে চুপচাপ কাজ করে। সে চিৎকার করে না, সে শুধু তোমাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে যা তোমার স্বপ্নের বিপরীত। তুমি ভাবো তুমি বেছে নিচ্ছ, আসলে তোমার ভয় বেছে নিচ্ছে। মনে রেখো, যদি তুমি নিজের ক্ষত চেনো না, তাহলে তুমি নিজের ভাগ্যও চেনো না। সুস্থ হওয়া মানে দুর্বল হওয়া নয়, সুস্থ হওয়া মানে নিজের ভবিষ্যৎকে নতুন করে লেখা। তুমি জানো কিভাবে মানুষ নিজের ভয়ের সাথে বসে থাকতে শেখে এবং সেই ভয়কেই শক্তিতে পরিণত করে? একজন মেয়ে জানে তার সম্পর্ক তাকে ছোট করে দিচ্ছে, তবুও বেরোয় না। কেন? নতুন করে শুরু করা কঠিন। দেখলে, কমফর্ট জোন সবসময় নিরাপত্তার ভাষায় কথা বলে। তুমি কি লক্ষ্য করে দেখবে, যত বেশি সময় তুমি কমফর্ট জোনে থাকো, তত বেশি তুমি নতুন কিছুকে ভয় পেতে শুরু করো। কারণ ব্যবহার না করা সাহস ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। দ্য 5 সেকেন্ড রুলে মেল রবিন্স বলেন, তুমি যদি 5 সেকেন্ডের মধ্যে অ্যাকশন না নাও, তোমার মস্তিষ্ক অজুহাত তৈরি করা শুরু করবে। অর্থাৎ দ্বিধা যত বাড়ে, ভয় তত শক্তিশালী হয়। একটা গভীর সত্য আছে,
জীবন তোমার সম্ভাবনা দেখে না, সে দেখে তোমার প্যাটার্ন। তুমি যদি বারবার নিরাপদ অপশন বেছে নাও, তাহলে তোমার বাস্তবতাও নিরাপদ কিন্তু সীমিত হয়ে যায়। এটা কোনো মিস্টিক ব্যাপার নয়, এটা নিউরাল প্যাটার্ন। তুমি যা বারবার করো, মস্তিষ্ক সেটাকেই স্বাভাবিক বানিয়ে দেয়। ছোট্ট রিফ্লেকশন। এই মুহূর্তে ভাবো, তোমার জীবনের কোন জায়গাটা শুধু পরিচিত বলে তুমি ছাড়তে পারছ না? চাকরি, সম্পর্ক, শহর, পরিচয়? নিজেকে একটা সৎ প্রশ্ন করো, আমি কি বাড়ছি নাকি শুধু টিকে আছি? কমফর্ট জোনে লুকোনো বিপদ হঠাৎ ধ্বংস করে না, সে ধীরে ধীরে সম্ভাবনা মেরে ফেলে। তুমি হয়তো বাঁচছ, কিন্তু বিকশিত হচ্ছ না। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্য হল, অনেক মানুষ সারা জীবন বুঝতেই পারে না তারা আসলে বন্দী ছিল। এর থেকে বের হবার প্রথম ধাপ বড় লাভ না, ছোট অস্বস্তি বেছে নাও। আজ একটা কঠিন ফোন করো, আজ একটা নতুন আইডিয়া পোস্ট করো, আজ একটা সৎ কথা বলো। অস্বস্তি মানেই ভুল না, অনেক সময় অস্বস্তিই হল বৃদ্ধি। তুমি কি আজ একটা ছোট অস্বস্তি ইচ্ছা করে বেছে নিতে পারবে, শুধু প্রমাণ করার জন্য তুমি বন্দী নও? পরের অংশে আমরা দেখব কেন কিছু মানুষ ঝুঁকি নেয় আর কিছু মানুষ চিরকাল অপেক্ষা করে, সেলফ ইমেজ কিভাবে তোমার সীমা ঠিক করে দেয়, এবং কেন নিজের সম্পর্কে ধারণা বদলানোই সবচেয়ে বিপ্লবী কাজ। কারণ কমফর্ট জোন থেকে বের হওয়া সিদ্ধান্ত, কিন্তু নিজের পরিচয় বদলানো এটাই রূপান্তর। তুমি ভয় থেকে পালাও কেন? কারণ তুমি ভাবো ভয় মানেই দুর্বলতা। কিন্তু সত্যিটা উল্টো। যে মানুষ ভয় থেকে পালায় সে সারা জীবন দৌড়ায়, আর যে মানুষ ভয়ের সামনে বসে সে একদিন মুক্ত হয়ে যায়। তুমি কি কখনো নিজের ভয়ের সাথে চুপচাপ বসে থেকেছ? কোর সাইকোলজিক্যাল ইনসাইটের ক্ষেত্রে ডেয়ারিং গ্রেটলিতে ব্রেনে ব্রাউন বলেন, ভলনারেবিলিটি দুর্বলতা নয়, এটাই আসল সাহস। যখন তুমি নিজের ভয় স্বীকার করো, তখন তুমি ভেঙে পড়ো না, বরং তুমি নিজের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাও। কারণ অস্বীকার করা ভয় তোমাকে নিয়ন্ত্রণ করে, স্বীকার করা ভয় তোমার নিয়ন্ত্রণে আসে। ফিলোসফিক্যাল লেয়ারগুলোর দিকে তাকালে দেখা যায়, ভয় আসলে ভবিষ্যতের কল্পনা। বর্তমানে সে থাকে না। তুমি যখন বর্তমানে ফিরে আসো, শ্বাসের মধ্যে, সচেতনতায়, ভয় তার শক্তি হারায়। ভয়ের সাথে লড়াই করো না, তাকে বোঝো। মনে রেখো, তুমি ভয়কে জিততে পারবে না যদি তাকে শত্রু ভাবো। তুমি আসলে কি? তোমার সম্ভাবনা নাকি তোমার ধারণা? তুমি কি সত্যিই যতটা পারো ততটাই চেষ্টা করো, নাকি তুমি ঠিক ততটাই চেষ্টা করো যতটা তোমার নিজের সম্পর্কে ধারণা অনুমতি দেয়? একটু ভেবে দেখো, তুমি যতটা জীবন পাও তা কি তোমার ক্ষমতার ফল, নাকি তোমার সেলফ ইমেজের ফল? সেলফ ইমেজ কিভাবে কাজ করে? সেলফ ইমেজ মানে তুমি নিজের সম্পর্কে ভিতরে ভিতরে কি বিশ্বাস করো। সাইকোসাইবারনেটিক্সে ম্যাক্সওয়েল মোল্স বলেন, মানুষ তার সেলফ ইমেজ অনুযায়ী আচরণ করে। তুমি যদি ভিতরে ভিতরে বিশ্বাস করো আমি সাধারণ, তাহলে তুমি অসাধারণ সুযোগ পেলেও সাধারণ সিদ্ধান্ত নেবে। কারণ মস্তিষ্ক চায় তোমার বাস্তবতা তোমার পরিচয়ের সাথে মিলে যাক। বর্তমানের বাস্তব সময়ে একজন ছেলে মনে করে, আমি ক্যামেরার সামনে ভালো না। সে ভিডিও বানাতে চায়, আইডিয়া আছে, স্ক্রিপ্ট আছে, কিন্তু পোস্ট করে না। কেন? কারণ তার পরিচয় বলে, আমি এই লেভেলের মানুষ না। কিন্তু তুমি তাকে শক্তিতে বদলাতে পারবে যদি তাকে শিক্ষক বানাও। কেন নীরব মানুষের ভিতরে সবচেয়ে বেশি ঝড় থাকে, আর কিভাবে সেই নীরবতার শক্তি হয়ে ওঠে? সবচেয়ে শক্ত মানুষটাকে জানো? যে ভয় পায় কিন্তু পালায় না। তুমি ভয়কে এড়িয়ে যাও, কারণ তুমি ভাবো ভয় দেখলে তুমি ছোট হয়ে যাবে।
কিন্তু সত্যি হল তুমি ভয় থেকে পালিয়ে নিজেকেই ছোট করছ। ইনার কনফ্লিক্ট হল তুমি যখন কঠিন কথাটা বলো না তখন ভয় যেতে, তুমি যখন নিজের অনুভূতিটা চেপে রাখো তখন ভয় যেতে, তুমি যখন না বলতে পারো না তখন ভয় যেতে। ভয় চিৎকার করে না, সে চুপচাপ তোমার সিদ্ধান্ত বদলে দেয়। একদিন তুমি বুঝবে ভয় চলে যায় না, কিন্তু তুমি বড় হয়ে গেলে ভয় ছোট হয়ে যায়। ভয়ের সামনে দাঁড়ানো মানে নির্ভীক হওয়া নয়, সচেতন হওয়া। মনে রেখো, যেদিন তুমি ভয়ের সাথে বসে থাকবে সেদিন তুমি নিজের সাথে দাঁড়াবে। আর যে মানুষ নিজের পাশে দাঁড়াতে পারে তাকে ভাঙা যায় না। একজন মেয়ে ভালো রেজাল্ট করে, তবুও বড় সুযোগের জন্য অ্যাপ্লাই করে না। কেন? ওটা আমার জন্য না। দেখলে, সুযোগ সমস্যা না, পরিচয় সমস্যা। সেলফ ইমেজ এবং সীমাবদ্ধ জীবন। তুমি লক্ষ্য করলে দেখতে পাবে মানুষ সাধারণত সেই লেভেলের সম্পর্ক, আয়, সাফল্যই পায় যেটা সে ভিতরে ভিতরে নিজের জন্য যোগ্য মনে করে। কারণ যদি বাস্তবতা সেলফ ইমেজের চেয়ে বড় হয়ে যায়, মস্তিষ্ক অস্বস্তি বোধ করে। তখন হয় তুমি নিজেই ভুল সিদ্ধান্ত নিয়ে সেটা নষ্ট করবে অথবা পিছিয়ে যাবে। কনফার্মেশন বায়াসের ফাঁদ বলার সময় থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লোতে ড্যানিয়েল কানহেমান ব্যাখ্যা করেন, আমরা যেটা বিশ্বাস করি মস্তিষ্ক সেটার পক্ষে প্রমাণ খোঁজে। তুমি যদি বিশ্বাস করো আমি সব সময় ব্যর্থ হই, তাহলে 10টা সাফল্য বাদ দিয়ে একটা ব্যর্থতার দিকে মন যাবে আর বলবে, দেখেছ, আমি তো আগেই বলেছিলাম। এই মুহূর্তে নিজের কাছে জিজ্ঞেস করো, আমি নিজের সম্পর্কে সবচেয়ে গভীর কোন বিশ্বাসটা বহন করি? আমি কি মনে করি আমি লিডার নাকি ফলোয়ার? আমি কি মনে করি আমি যোগ্য নাকি ভাগ্যবান হলেও হয়তো? সৎ হও। কারণ তুমি নিজের কাছে মিথ্যা বললে জীবনও তোমাকে মিথ্যা রেজাল্ট দেবে। সেলফ ইমেজ বদলানো এত কঠিন কেন? কারণ এটা শুধু চিন্তা না, এটা অভ্যাস, স্মৃতি, অভিজ্ঞতার স্তর দিয়ে তৈরি। তুমি যদি 10 বছর ধরে নিজেকে ছোট ভেবে থাকো, একটা মোটিভেশনাল ভিডিও দেখে সেটা বদলাবে না। কিন্তু একটা ছোট প্রমাণ বদলাতে পারে। একটা ছোট সাহসী অ্যাকশন, একটা নতুন সিদ্ধান্ত, একটা সীমা ভাঙা মুহূর্ত, এগুলো ধীরে ধীরে নতুন পরিচয় তৈরি করে। একটা প্র্যাকটিক্যাল ধাপ গ্রহণ করে। আজ থেকে একটা কাজ করো, নিজেকে জিজ্ঞেস করো, যদি আমি সত্যিই নিজের সেরা ভার্সন হতাম, এই পরিস্থিতিতে কি করতাম? তারপর ছোট করে হলেও সেই অনুযায়ী কাজ করো। কারণ তুমি যা করো ধীরে ধীরে তুমি তাই হয়ে যাও। তুমি কি আজ একটা কাজ করবে যেটা তোমার পুরনো সেলফ ইমেজকে চ্যালেঞ্জ করবে? শুধু ছোট একটা, কিন্তু ইচ্ছাকৃত। পরের অংশে আমরা দেখব কেন কিছু মানুষ নিজের পরিচয় বদলাতে পারে আর কিছু পারে না, রেপিটিশন কিভাবে নতুন বাস্তবতা বানায় এবং কিভাবে ছোট দৈনিক অ্যাকশন বড় মানসিক রূপান্তর তৈরি করে। কারণ সম্ভাবনা সবার আছে, কিন্তু নতুন পরিচয় তৈরি করার সাহস সবার নেই। তুমি যা বারবার করো তুমি শেষ পর্যন্ত তাই হয়ে যাও। তুমি কি জানো, তোমার ভবিষ্যৎ বড় সিদ্ধান্তে নয়, ছোট পুনরাবৃত্তিতে তৈরি হচ্ছে। একটা বড় স্বপ্ন তোমাকে বদলায় না, একটা ছোট কাজ প্রতিদিন তোমাকে বদলায়। সাইকোলজিক্যাল ব্রেকডাউনে রেপিটেশন কিভাবে মস্তিষ্ক বদলায়? আমাদের মস্তিষ্ক স্থির নয়, এটা পরিবর্তনশীল। দ্য ব্রেইন দ্যাট চেঞ্জেস ইটসেলফে নর্মাল ডয়েজ ব্যাখ্যা করেন, নিউরোপ্লাস্টিসিটি মানে মস্তিষ্ক বারবার ব্যবহৃত পথকে শক্তিশালী করে। অর্থাৎ তুমি যদি প্রতিদিন ভয় বেছে নাও, ভয় শক্তিশালী হবে। তুমি যদি প্রতিদিন ছোট সাহস বেছে নাও, সাহস শক্তিশালী হবে। মস্তিষ্ক বিচার করে না, সে শুধু পুনরাবৃত্তি অনুসরণ করে। বর্তমান সময়ে একজন মানুষ প্রতিদিন ভাবে, আমি কাল থেকে শুরু করব। এই চিন্তাটাই ধীরে ধীরে তার পরিচয় হয়ে যায়। সে একজন শুরু করতে না পারা মানুষ। অন্যদিকে আরেকজন মানুষ প্রতিদিন 10 মিনিট হলেও কাজ করে। ছোট, অপূর্ণ, অসম্পূর্ণ, কিন্তু নিয়মিত। 1 বছর পর 2 জীবনের পার্থক্য বিশাল হয়ে যায়। কারণ ফলাফল হঠাৎ আসে না, সে জমা হয়। আইডেন্টিটি লুপ, কাজ, প্রমাণ, বিশ্বাস। অ্যাটমিক হ্যাবিটসে জেমস ক্লিয়ার বলেন, প্রতিটি ছোট কাজ তোমার পরিচয়ের পক্ষে একটি ভোট। তুমি যখন জিমে যাও তুমি শুধু শরীর বানাও না,
তুমি আমি নিয়মিত মানুষ এই পরিচয় তৈরি করো। তুমি যখন প্রতিদিন লেখো, তুমি শুধু শব্দ লেখো না, তুমি আমি একজন লেখক পরিচয় তৈরি করো। এটাই আইডেন্টিটি লুপ। ব্রহ্মাণ্ড কেন ধারাবাহিকতাকে পুরস্কৃত করে? জীবন নাটকীয় পরিবর্তনে না, প্যাটার্নে সাড়া দেয়। তুমি যদি ৩০ দিন ধারাবাহিক থাকো, তোমার ভিতরে একটা নতুন স্থিরতা জন্মায়। এটা জাদু না, এটা নিউরাল রিওয়ায়ারিং। তুমি যা বারবার করো, মস্তিষ্ক সেটাকেই তুমি বলে মেনে নেয়। এই মুহূর্তে ভাবো, তুমি প্রতিদিন কি পুনরাবৃত্তি করছ? অজুহাত নাকি অ্যাকশন? স্ক্রোলিং নাকি শেখা? অভিযোগ নাকি উন্নতি? কারণ ৫ বছর পর তুমি হঠাৎ বদলে যাবে না, তুমি আজকের পুনরাবৃত্তিরই ফল হবে। আজ থেকে একটা নিয়ম বানাও, বড় না, ছোট। প্রতিদিন ১০ মিনিট, একটা নির্দিষ্ট কাজ। কোনো অজুহাত না, মুডের উপর না, মোটিভেশনের উপর না, শুধু পুনরাবৃত্তির উপর। কারণ মোটিভেশন আসে যায়, কিন্তু পুনরাবৃত্তি পরিচয় বানায়। তুমি কি ৩০ দিনের জন্য একটা ছোট কাজ বেছে নিতে পারবে এবং নিজেকে প্রমাণ করতে পারবে তুমি ধারাবাহিক? পরের অংশে আমরা দেখব কেন অনেক মানুষ শুরু করে কিন্তু টিকে থাকতে পারে না, ডোপামিন কিভাবে আমাদের বিভ্রান্ত করে এবং কিভাবে ডিলেইড গ্র্যাটিফিকেশন ভবিষ্যৎ বদলে দেয়। কারণ শুরু করা সাহস, কিন্তু টিকে থাকা এটাই চরিত্র। একটা ছোট্ট অনুরোধ, যদি এই কথাগুলো তোমার ভেতরে কোথাও হালকা একটা নাড়া দিয়ে যায়, তাহলে কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু ইচ্ছে হলে একটা লাইক করে দিও। আর যদি মনে হয় এই সিরিজটা আরও গভীরে যেতে পারে, তাহলে মন থেকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমরা তাড়াহুড়ো করব না। কেন আমরা শুরু করি কিন্তু টিকে থাকতে পারি না? তুমি কি লক্ষ্য করেছ, তুমি অনেক কিছু শুরু করো কিন্তু খুব কম জিনিস শেষ করো? জিম, নতুন স্কিল, ইউটিউব চ্যানেল, মেডিটেশন, উত্তেজনা থাকে শুরুতে, তারপর হঠাৎ সব থেমে যায়। কেন? ডোপামিনের ফাঁদ, সাইকোলজিক্যাল ব্রেকডাউন। আমাদের মস্তিষ্ক নতুন জিনিস পছন্দ করে। নতুন মানেই উত্তেজনা, উত্তেজনা মানেই ডোপামিন। দ্য মলিকিউল অফ মোরে ড্যানিয়েল জি লিবারম্যান ব্যাখ্যা করেন, ডোপামিন হ্যাভিং নয়, ওয়ান্টিং তৈরি করে। অর্থাৎ শুরু করার উত্তেজনা বেশি, কিন্তু প্রতিদিনের একঘেয়ে কাজ ডোপামিন কম দেয়। তাই আমরা নতুন কিছু খুঁজি, পুরনোটা ছেড়ে দিই। বর্তমান বাস্তব জীবনে একজন ছেলে ১০ দিন নিয়মিত জিমে যায়, ফলাফল খুব কম, উত্তেজনা কমে যায়, সে বন্ধ করে দেয়। একজন মেয়ে ১৫ দিন কন্টেন্ট বানায়, ভিউ কম আসে, সে ভাবে হয়তো এটা আমার জন্য না। আসলে সমস্যা স্কিল না, সমস্যা হল তাৎক্ষণিক ফল না পাওয়া। ডিলের গ্র্যাটিফিকেশন কঠিন কিন্তু শক্তিশালী। গ্রেটে অ্যাঞ্জেলা ডাকওয়ার্থ বলেন, দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের মূল চাবিকাঠি হল প্যাশন না, পারসিস্টেন্স। যারা অপেক্ষা করতে পারে, যারা ধীরে ফল পেতে রাজি, তারা শেষ পর্যন্ত এগিয়ে যায়। কারণ তারা অনুভূতির ওপর না, পরিচয়ের ওপর কাজ করে। তুমি ফলের প্রেমে নাকি প্রক্রিয়ার? এই প্রশ্নটাই আসল। তুমি কি রেজাল্ট ভালোবাসো নাকি প্রক্রিয়া? যদি তুমি শুধু ফল ভালোবাসো, তাহলে ফল দেরি হলেই তুমি থেমে যাবে। কিন্তু যদি তুমি প্রক্রিয়া ভালোবাসো, তাহলে ফল দেরি হলেও তুমি চলতে থাকবে। এই মুহূর্তে ভাবো, তুমি কোন জায়গায় শুধু তাৎক্ষণিক ফল চাও? ফিটনেস, ক্যারিয়ার, রিলেশনশিপ, ফলোয়ার? তুমি কি সত্যিই দীর্ঘ পথের জন্য প্রস্তুত, নাকি শুধু দ্রুত উত্তেজনার জন্য? আইডেন্টিটি শিফট রুল বানাও। আজ থেকে একটা জিনিস বদলাও। নিজেকে বলো না, আমি ওজন কমাতে চাই। নিজেকে বলো, আমি এমন মানুষ যে প্রতিদিন শরীরের যত্ন নেয়। নিজেকে বলো না, আমি সফল হতে চাই। নিজেকে বলো, আমি এমন মানুষ যে প্রতিদিন কাজ করে, ফল আসুক বা না আসুক। কারণ ফল দেরি করে, পরিচয় দেরি করে না। তুমি কি ৬ মাস ফল না দেখেও একটা কাজে লেগে থাকতে পারবে? নিজেকে প্রমাণ করার জন্য তুমি শুধু উত্তেজনা না, চরিত্র বেছে নিয়েছ। পরের অংশে আমরা দেখব কেন পরিবেশ তোমার ইচ্ছাশক্তির চেয়েও শক্তিশালী, কিভাবে সোশ্যাল ইনফ্লুয়েন্স তোমার সীমা ঠিক করে দেয়, এবং কেন
তোমার চারপাশ বদলানো মানে ভবিষ্যৎ বদলানো। কারণ ইচ্ছাশক্তি সীমিত, কিন্তু সঠিক পরিবেশ অসীম প্রভাব ফেলে।